মোদীকে কি সত্যি হারানো সম্ভব? রাহুল গান্ধীর সামনে আসল শত্রু কি রাষ্ট্রীয় শাসকের সর্বোচ্চ জুটি, নাকি দলের ভেতরে লুকিয়ে থাকা সেই সব কাল নেমিরা যারা রামায়ণের বিভীষণের মতো রাহুলের জয়ের পথ আটকে রেখেছে? আজ মুখোশ খুলব সেই ঘরের শত্রুদের যারা ক্ষমতার দালালি করতে করতে কংগ্রেসের মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে। ঘরের ভেতর লুকিয়ে থাকা সেই সব বিভীষণদের খুঁজে বের করব আজ, যারা রাহুলের প্রতিটি জয় রুখে দিতে মরিয়া। তৈরি হন, রাজনীতির পর্দার আড়ালের সত্যটা জানলে আপনিও চমকে উঠবেন। নমস্কার, আমি স্নেহা মুখার্জি। দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। রাজনীতিতে একটা কথা খুবই প্রচলিত, পরের চেয়ে নিজের লোকেরাই বেশি ক্ষতি করে। আজ মোদি বনাম রাহুল লড়াইয়ের সমীকরণটা একটু অন্য চোখে দেখা যাক। রাহুল গান্ধী বারবার একটাই দাবি করেন, বলেন আমি মোদিকে ভয় পাই না, উল্টে মোদি আমাকে ভয় পান। প্রথমে শুনলে হয়তো এটা নেহাতি রাজনৈতিক বাগাড়ম্বর মনে হতে পারে, কিন্তু তা কিন্তু নয়। যদি রাহুল গান্ধীকে নিয়ে চাপই না থাকে, তবে দিল্লি শহরে বিজেপি কেন রাহুল গান্ধীর নিখোঁজ পোস্টার লাগালো? একটা নয়, খাস দিল্লিতে গতকাল দিনভর দেখা গেল নিখোঁজ রাহুল লেখা পোস্টার। আপনি যদি কাউকে সত্যি তুচ্ছ মনে করেন, তার জন্য এত আয়োজন কেন? এই পোস্টারগুলোই প্রমাণ করছে রাষ্ট্রীয় শাসক রাহুলের উপস্থিতিকে কতটা ভয় পায়। রাহুল যদি দেশেই না থাকেন, তবে বিরোধীরা দলনেতাকে নিয়ে এত মাথা ব্যথাটা কেন? উল্টো করে ভাবলে সরকার কি তবে এটাই স্বীকার করে নিচ্ছে যে দেশের সিস্টেম রাহুল গান্ধীর ইশারায় চলে? সত্যিটা কি? রাহুল গান্ধী কি ঘরে বসে আছেন? মোটেও না। কখনো তিনি ছাত্রদের পাশে, কখনো কৃষকদের সঙ্গে, আবার কখনো ওবিসি, কখনো পরীক্ষার্থীদের দাবি নিয়ে তিনি পথে। যখনই কোনো জ্বলন্ত ইস্যু সামনে এসেছে, রাহুল রাস্তায় নেমে সরব হচ্ছেন, ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন, দলের যুব ছাত্র ফ্রন্টের পালে নতুন অক্সিজেন যোগাচ্ছেন। অথচ অন্যদিকে প্রধানমন্ত্রীকে দেখুন, তিনি বিদেশে সফরে ব্যস্ত। দেশের জ্বলন্ত সব ইস্যুগুলোতে তার মুখে কুলুপ। জুনের শেষ রবিবার মন কি বাতে সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের মতো হাতি থেকে হাত পাখা নানা বিষয়ে ঘোরাফেরা করলেন, কিন্তু রাম মন্দিরের চুরি নিয়ে একটা শব্দও ব্যয় করলেন না। আসল সমস্যাটা কোথায়? সমস্যা হলো লড়াইতে। রাহুল গান্ধী একা কত ফ্রন্টে লড়বেন? আপনি যখন একটা বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করছেন, তখন আপনি বড়জোর এক বা দুটো ফ্রন্ট সামলাতে পারেন, কিন্তু এখানে তো পরিস্থিতি ভিন্ন। একদিকে নয়, রাহুলকে লড়তে হচ্ছে সব দিক থেকে। পাশে যাদের থাকার কথা, তারা যদি রাহুলের সঙ্গ না দেন, তবে কি তার একার পক্ষে মোদীকে হারানো সম্ভব? আরো সহজে বললে, ঘর শত্রু বিভীষণ মানে ছদ্মবেশী বন্ধুরাই রাহুলের আসল বাধা। এমনিতেই কাঁকড়া রাজনীতির জন্য কংগ্রেসের সুখ্যাতি আছে। একজন উপরে উঠতে চাইলে, এমনকি ওপরে ওঠার কোনো সম্ভাবনা তৈরি হলেই পেছন থেকে অন্য নেতারা তাকে টেনে নামাতে চান। সামনে দাঁড়িয়ে থাকা শত্রুকে তো তাও দেখা যায়, তাকে চেনা যায়, কিন্তু যে শত্রু আপনার ঘরের ভেতর, যারা আপনারই হিতৈষী সেজে সুযোগ পেলেই বিষাক্ত ছোবল দিতে চায়, তাদের সামলাবেন কিভাবে? রাহুল গান্ধীর লড়াইটা ঠিক এখানেই কঠিন। মোদির দিকে তাকান, তার পেছনে রয়েছে অমিত শাহর মতো এক অভেদ্য বর্ম, রয়েছে পুরো আরএসএস এর এক বিশাল কাঠামো। সর্বোপরি বলতে গেলে পাশে এটিএম এর ভূমিকায় পরম মিত্র শেরজিরা তো আছেই। মোদীকে একা লড়াই করতে হয় না, তিনি সব সময় একটা সুসংহত সিস্টেমের সুরক্ষায় থাকেন। আর রাহুল গান্ধী, তিনি যেন একাই 100। লড়াইয়ের ময়দানে নেমেছেন খোলা তলোয়ার হাতে, কোনো বহম ছাড়াই। মাঝে মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী পাশে এসে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন ঠিকই, কিন্তু সব ফ্রন্টে তো আর একজন মানুষের পক্ষে সব সামলানো সম্ভব নয়। কংগ্রেসের ভেতরটা কি কখনো দেখেছেন? সেখানে এমন সব পোড় খাওয়া নেতা রয়েছে, যাদের অনেকে কালনেমি বলে ভরে আছেন, যারা দলের ভেতরেই বিষ ছড়াচ্ছেন। রামায়ণে সেই কালনেমির কথা মনে আছে আপনাদের? শক্তিশালী লক্ষণ মূর্ছিত হলে তাকে বাঁচানোর জন্য হনুমানকে গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী নিয়ে আসতে বলা হয়। হনুমানকে বাধা দেওয়ার জন্য রাবণ তার পরম বন্ধু মায়াবী রাক্ষস কালনেমিকে পাঠায়। সে হনুমানজির পথ আটকানোর জন্য সাধুর ছদ্মবেশ নিয়েছিল। কংগ্রেস দলের ভেতরের এই নেতারা ঠিক তাই কিন্তু করছেন। রাহুলের প্রতিটি পদক্ষেপে বাধা দেওয়া, তার মিশনকে কৌশলে ভেস্তে দেওয়া, এটাই যেন এদের একমাত্র কাজ। কেন জানেন? গত 12 বছর ধরে বিজেপি যে মসনদে এত শক্ত করে বসে আছে, তার অনেকটা কৃতিত্ব কিন্তু এই কংগ্রেস নেতাদের, চতুর নেতাদেরও প্রাপ্য। এরা চানই না রাহুল গান্ধী বা গান্ধী পরিবার এগিয়ে যাক। এরা চান দলটা মৃতপ্রায় হয়ে থাকুক, যাতে নিজেদের ছোটখাটো রাজনৈতিক দোকানটা সচল থাকে। বিনিময়ে শাসকের কাছে হয়তো কলাটা মূলটা জুটে যায়। রাহুল গান্ধী এদের একটা বড় ধাক্কা দিয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন, বয়স যাদের 75 পার হয়েছে বা যারা 60 বা 70 দশকে আটকে আছেন, তারা দয়া করে এখন পরামর্শদাতার ভূমিকায় থাকুন, নেতা হওয়ার শখটা ছাড়ুন। নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিন।
আর ঠিক এই জায়গাতেই লেগেছে গোলমাল। ক্ষমতা ছাড়তে তো রাজি নন এই বয়োজ্যেষ্ঠ নেতারা। তারা চান না মাঠের লড়াইয়ে নতুন রক্ত আসুক। ক্ষমতা, পদ, চেয়ার, এই তিনটির নেশা একবার মানুষকে ধরলে না, মানুষ আর কিছুতেই স্থির থাকতে পারে না। কংগ্রেসের অন্দরেও একদল প্রবীণ নেতা রয়েছেন যারা ভালো করেই জানেন নিজের ক্ষমতায় এখন আর জেতার সামর্থ্য নেই। তাই এদের একটাই লক্ষ্য, রাহুল গান্ধীর হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে পুরনো সেই এসি রুমে বসা জমিদারি স্টাইলে রাজনীতিতে অভ্যস্ত নেতাদের রাজত্ব ফিরিয়ে আনা। আগেও রাহুল যখন কংগ্রেস সভাপতি ছিলেন তখন এই কালনেমিরাই তাকে পুরনো ছকে আটকে ফেলেছিল। রাহুলের নতুন ভাবনার পথে কাঁটা বিছিয়ে রেখেছিল তারাই। এবার রাহুল যখন একটু সাহসের সঙ্গে দলকে নতুন পথে দিশে দেখাচ্ছেন, তখনই শুরু হলো নতুন ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের সবচেয়ে বড় উদাহরণ হলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। একসময় যখন দিগ্বিজয় বলেছিলেন, দল আমাকে অনেকটা কিছু দিয়েছে, বয়স হয়েছে, এবার আর রাজ্যসভায় যেতে চাইছি না, তখন মনে হয়েছিল তিনি সত্যি নতুন প্রজন্মের জন্য পথ ছাড়ছেন। কিন্তু না, ওটা যে ছিল কেবল আগ্নেয়গিরির আগাম সতর্কতা। আসল বিস্ফোরণ তো ঘটলো পরে। শোনা গেল রাহুল গান্ধী ব্যক্তিগতভাবে মীনাক্ষী নটরাজনকে খুব পছন্দ করতেন, তাকে রাজ্যসভায় দেখতেও চেয়েছিলেন। কিন্তু দিগ্বিজয় সিং কি করলেন? মীনাক্ষীর মনোনয়ন আটকাতে তিনি যে চাল চাললেন, তাতে কংগ্রেসের ক্ষতি তো হলো ঠিকই, কিন্তু সুবিধা হলো কার? বিজেপির। শোনা যায় নিজেকে আসন না দেওয়ায় তিনি পণ করেছিলেন, আমি না গেলে কাউকে যেতে দেব না, এমনকি আসনটা দরকার হলে বিজেপিকে উপহার দিতে হলেও আপত্তি নেই। ঘটনা শুধু রাজ্যসভা পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ রইল না। মধ্যপ্রদেশে যখন মুখ্যমন্ত্রী মোহন যাদবের বিরুদ্ধে বড়সড় জমি দুর্নীতির অভিযোগ উঠল, তখন প্রদেশ সভাপতি জিতো পাটোয়ারি দিল্লির সাংবাদিক সম্মেলনে সব প্রমাণ পেশ করলেন। অভিযোগ ছিল মাত্র 1 টাকায় সরকারি জমি একটি ট্রাস্টকে লিজ দেওয়া হয়েছে। এই দুর্নীতি নিয়ে যখন তোলপাড়, তখন মোহন যাদব বা তার সরকার কিন্তু চুপ ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দুর্নীতির সাফাই গাইতে তখন ময়দানে নামলেন স্বয়ং দিগ্বিজয় সিং। তিনি জিতো পাটোয়ারিকে শটান মিথ্যেবাদী বললেন, এমনকি দালালের মতো শব্দ ব্যবহার করলেন। ভাবা যায়, নিজের দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে এত বড় আক্রমণ কেন করলেন দিগ্বিজয়? এমনটা কারণটা খুব পরিষ্কার। মধ্যপ্রদেশে কংগ্রেস শক্তিশালী হোক, সেটা তিনি কখনোই কোনোভাবেই চান না। রাহুল গান্ধীর মিশন সফল হোক, সেটাই এদের কাছে চরম আতঙ্কের। দিগ্বিজয় সিং এর কাণ্ড কারখানা শুনলে মনে হতে পারে তিনি কি সত্যি কংগ্রেসের লোক নাকি বিজেপির মুখপাত্র। তিনি সাংবাদিক সম্মেলন করে প্রমাণ নিয়ে হাজির হচ্ছেন ঠিকই, কিন্তু সেটা নিজের দলের সভাপতি জিতু পাটোয়ারির বিরুদ্ধে। নিজের দলের তোলা দুর্নীতির অভিযোগকে মিথ্যে প্রমাণ করতে তিনি যতটা তৎপর, বিজেপির বিরুদ্ধে লড়তে তার সিকি ভাগও কিন্তু তৎপর নন তিনি। মিডিয়ার হেডলাইনগুলো একবার দেখুন। মধ্যপ্রদেশ কংগ্রেসের গৃহযুদ্ধ, দিগ্বিজয় সিং এর আক্রমণে কোণঠাসা জিতো পাটোয়ারি। কি বিশ্বাস হচ্ছে না তো? স্ক্রিনে প্রথম সারি দুটো সংবাদ মাধ্যমে প্রকাশিত যে খবরটা, সেটা দেখুন, তাহলেই বুঝবেন। আর বিজেপি, তা তো দিগ্বিজয় সিং এর এই বেফাঁস মন্তব্যে কেবল হাততালি দিচ্ছে। আচ্ছা ভাবুন তো, এই একই শক্তি ও রিসার্চ যদি দিগ্বিজয় সিং বিজেপির জমি কেলেঙ্কারির বিরুদ্ধে ব্যবহার করতেন, তবে কংগ্রেস কতটা লাভবান হতো। কিন্তু না, তিনি সেটা করলেন না। কারণ তার আসল লক্ষ্য তো রাহুল গান্ধীর পদ আটকানো। কিন্তু দিগ্বিজয় কি একা ছিলেন? সেই তালিকায় আরো একজন কালনেমির নাম যুক্ত হয়েছে। সেই কালনেমিদের তালিকায় পি চিদাম্বরমের নামটাও কিন্তু জলজল করছে। মনে আছে 2014 সালের সেই গেরুয়া সন্ত্রাস বা ভভুয়া আতঙ্ক শব্দটা কে চালু করেছিল? মনে আছে 2014 সালের সেই গেরুয়া সন্ত্রাস বা ভভুয়া আতঙ্ক শব্দটা কে চালু করেছিল? এটা ছিল এমন এক আত্মঘাতী গোল যা কংগ্রেসকে তছনছ করে দিয়েছিল। এ নিয়ে সিনেমা পর্যন্ত তৈরি হয়ে বাজারে হিট হয়ে গেল। সেই শব্দ যারা তৈরি করেছিলেন তাদের মধ্যে দিগ্বিজয়ের পাশাপাশি অন্যতম ছিলেন চিদাম্বরম। চিদাম্বরমের রাজনীতি এখন অনেকটা সাইড লাইনের মতো। তিনি চাইতেন না তামিলনাড়ুতে কংগ্রেস ডিএমকের সাথে জোট করুক। বারবার দলের নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের মতো করে সুর চড়ান তিনি। কারণটা পরিষ্কার, সক্রিয় রাজনীতি থেকে ব্রাত্য হওয়ার যন্ত্রণা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। আর এই তালিকায় তৃতীয় নামটা হলো বিহারের প্রবীণ কংগ্রেস নেতা অখিলেশ প্রসাদ সিং। রাহুল গান্ধী যখন জিতনি আবাদি উতনি হক স্লোগান তুলে ওবিসি বা সামাজিক ন্যায় বিচারের কথা বলেছেন, তখন অখিলেশ প্রসাদ সিং প্রকাশ্যে সেই স্লোগানকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। বিহারের উদাহরণ টেনে তিনি দলের এই নতুন দিশাকে সরাসরি নাকচ করে দিয়েছেন। সাবধান হওয়ার সময় এসেছে, কারণ রাহুল গান্ধী যে নতুন কংগ্রেস গড়ার স্বপ্ন দেখছেন, তার পথে কেবল বাইরে নয়, ভেতর থেকেও মাইন্ড ফিল্ডিং চলছে। এই নামের তালিকায় আছেন কমলনাথও। খবর আছে দিল্লির দরজায় বহুবার ঘুরেও তিনি রাজ্যসভার টিকিট পাননি।
রাহুল গান্ধী স্পষ্ট করে দিয়েছেন এবার নতুনদের পালা। কিন্তু কমলনাথ কি এত সহজে চুপচাপ বসে থাকার পাত্র? তার ট্র্যাক রেকর্ড কিন্তু প্রশ্নচিহ্ন তোলার মতো। ভাবুন তো, যেখানে কংগ্রেসের সাধারণ বিধায়কদের উপর ইডি সিবিআই ঝাঁপিয়ে পড়ে, সেখানে কয়েক হাজার কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক কমলনাথের দোরগোড়ায় আজও কোনো তদন্তকারী সংস্থা কড়া নাড়ল না কেন? বাপ বেটা নিজে থেকেই বিজেপির দরজায় কড়া নাড়তে গিয়েছিলেন, সেটা অন্য কথা। লিখে রাখুন, কমলনাথের তরফ থেকে না খুব শীঘ্রই কোনো না কোনো নাটক দেখা যাবে। পরের নাম অশোক গেহলোট। গেহলোট এমনিতেই সোনিয়া গান্ধীর অত্যন্ত বিশ্বস্ত বলে পরিচিত, কিন্তু রাহুল রাজস্থানে বিজেপিকে ধাক্কা দিতে গেহলোটের বদলে সচিন পাইলটের হাতেই ব্যাটন ধরিয়েছেন। এক দলে থাকলেও সচিনের সঙ্গে গেহলোটের আদায় কাজকলায় সম্পর্ক, ফলে গেহলোটের উপরেও রাহুলকে নজর রাখতে হবে। পরের নাম সলমান খুরশিদ। যদিও তিনি এখনো পর্যন্ত সরাসরি দলের বিরুদ্ধে কিছুই বলেননি, কিন্তু তার সাম্প্রতিক অবস্থান নিয়ে সংশয় থেকেই যায়। তাকেও রাহুলের নজরে রাখতে হবে। তালিকার পরবর্তী নাম হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা। মনে আছে তো G23 এর গ্রুপের কথা, যারা গান্ধী পরিবারের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? সেই গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য তিনি। রাহুল যখন হরিয়ানায় নতুন নেতৃত্ব তৈরি করতে চাইছেন, তখন হুডা কি এত সহজে জায়গা ছাড়বেন? মনে তো হয় না। উত্তরাখণ্ডে হরিশ রাওয়াতও দলের অন্দরমহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকের মতেই তিনি কংগ্রেসের গেম প্ল্যান নষ্ট করে দিতে পারেন। এছাড়া বিশ্লেষকদের একটা অংশের সন্দেহ কর্ণাটকের সিদ্দারামাইয়াকে নিয়েও। মুখ্যমন্ত্রী পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, যা তিনি মনে প্রাণে মেনে নিতে পারেননি। সেই চাপা ক্ষোভ যে কোনো সময় বড় আকার ধারণ করতে পারে। এই নামগুলো কেন বলছি জানেন? কারণ এরা কেউই না কংগ্রেসকে শক্তিশালী করার কোনো চেষ্টাই করবে না। রাহুল গান্ধীর বদলে যাওয়া কংগ্রেসের সঙ্গে এদের চিন্তা ভাবনার না কোনো মিলই নেই। এরা দলের ভেতরে থেকে কংগ্রেসের শিকড় কাটতে ওস্তাদ। রাহুল গান্ধীর সামনে এখন আসল চ্যালেঞ্জ হলো বাইরে মোদী শহর সাজানো বিশাল সিস্টেমের সঙ্গে লড়ার পাশাপাশি নিজের দলের এই অন্দর মহলের কালনেমিদের সামলানো। ঘরের শত্রুদের কথা তো হলো, কিন্তু এবার আসি সেই সব মিত্রদের কথায়, যারা মুখে মধুর কথা বলে কিন্তু গোপনে রাহুলের শিকড় কাটছেন। প্রথমেই যার নাম আসে তিনি হলেন শরদ পাওয়ার। মহারাষ্ট্রের রাজনীতিতে কংগ্রেসকে শক্তিশালী হতে না দেওয়ার পেছনে পাওয়ার সাহেবের একটা বড় ভূমিকা রয়েছে। মুখে তিনি কংগ্রেসের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু সেজে থাকেন ঠিকই, কিন্তু বাস্তবে রাহুল যখন আদানি ইস্যুতে মোদীকে আক্রমণ করেন, শরদ পাওয়ার তখন আদানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। আদানির সঙ্গে মহারাষ্ট্রের স্থানীয় কংগ্রেস নেতাদের সেটিং করিয়ে দেওয়া থেকে শুরু করে পর্দার আড়ালের অনেক কিছুই পাওয়ার সাহেবের হাতের খেলা। তিনি কোনোদিনই চাইবেন না জাতীয় স্তরে রাহুল গান্ধী বা কংগ্রেস শক্তিশালী হোক। তালিকায় পরের নাম অখিলেশ যাদব। সম্প্রতি রাজনৈতিকভাবে কংগ্রেসের জন্য তিনি যতটা লাভজনক, তার চেয়ে অনেক বেশি ক্ষতিকর। অখিলেশের পৃথিবীটা শুধু নিজের জাত আর নিজের রাজ্যকে ঘিরে। সম্প্রতি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের জমি দুর্নীতির ঘটনায় তিনি যা করলেন, তাতেই তার আসল স্বরূপ বেরিয়ে এসেছে। মোহন যাদবের দুর্নীতির বিচার না করে অখিলেশ উল্টে তাকে সমর্থন জানালেন। এটা কি ধরনের যুক্তি? বিজেপি বা অন্য দলের যাদব নেতাদের তিনি কি আগে থেকেই ক্লিন চিট দিয়ে রাখলেন? কাল যদি বিজেপি যোগীর বদলে কোনো যাদব নেতাকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করে, তখন অখিলেশ কোন মুখে মানুষের কাছে যাবেন? তাই রাহুল গান্ধীর সামনে এখন দুটো লড়াই। এক, সামনে থেকে মোদী শাহের সাম্রাজ্যের বিরুদ্ধে লড়া, আর দুই, পেছন থেকে এই মিত্রবেশী শত্রুদের আক্রমণ সামলানো। রাহুল গান্ধী যে নতুন মুখ ও নতুন মেরুকরণ নিয়ে এগোচ্ছেন, তাতে অনড় থাকতেই হবে। কংগ্রেসের পুরনো জমানার নেতারা যারা কেবল পদ আর চেয়ারের লোভে রাজনীতি করছেন, যাদের কাছে ক্ষমতার বাইরে জীবনের কোনো অর্থ নেই, তারা এখন দিশেহারা। তারা রাহুলের নতুন প্রজন্মের নেতাদের উত্থান সহ্য করতে পারছেন না। কিন্তু এটাই এখন কংগ্রেসকে বাঁচানোর একমাত্র পথ। যারা আদর্শের রাজনীতি করতে চায়, তারাই এখন রাহুলের সঙ্গে যুক্ত হচ্ছে। শেষে এসে বলি, রাহুল গান্ধী আজ যে নতুন নেতৃত্ব তৈরি করছেন, তারা কিন্তু গত 12 বছরের বিজেপি শাসনের চাপে পিষ্ট হয়ে বেড়ে ওঠা এক প্রজন্ম। এরা ক্ষমতার স্বাদ পায়নি, এরা কেবল দেখেছে লড়াই। কংগ্রেসে আজ যারা সামনে আসছেন, তাদের 70 থেকে 80% সংগ্রামের রাজনীতির ফসল। এরা ক্ষমতার অলিন্দে থাকা নেতা নয়, এরা রাজপথের সৈনিক। এই নতুন প্রজন্ম যদি আজ দিশা পায়, তবেই কংগ্রেস আবার উঠে দাঁড়াবে। রাহুল গান্ধী যদি হাল ছেড়ে দেন বা রাগের মাথায় রাজনীতি থেকে সরে যান, তবে ভারতের বিরোধী রাজনীতি এক গভীর সংকটে পড়বে, যার দায় কংগ্রেসের এই স্বার্থপর নেতাদেরই নিতে হবে। মনে রাখবেন, রাহুলের এই নতুন কংগ্রেসের সঙ্গে আজ যোগ দিচ্ছেন আদর্শবাদী যুবকরা, যারা পদ বা চেয়ারের জন্য রাজনীতি করছে না,
যারা ক্ষমতাকে একমাত্র লক্ষ্য ভাবেনি, তাদের দিয়েই তৈরি হবে ভবিষ্যতের ভারত। রাহুল গান্ধী আজ আর প্রথাগত নেতা নন, তিনি রাজপথের লড়াকু, যিনি ক্লান্তিকে জয় করে জনগণের দরজায় কড়া নাড়ছেন। তিনি আজ ভয়হীন, তার এই অপ্রতিরোধ্য গতিপথ প্রমাণ করে মোদী শাহর বিশাল সাম্রাজ্যের সামনে দাঁড়িয়েও তিনি বুক চিতিয়ে লড়তে জানেন। যদি কংগ্রেসের অন্দরে লুকিয়ে থাকা সেই জংধরা কালনেমিরা পিছু না টানে, তবে রাহুল গান্ধীর এই নতুন তেজি হবে আগামী ভারতের রাজনীতির একমাত্র পথপ্রদর্শক। তিনি দৌড়চ্ছেন মানুষের জন্য, দৌড়চ্ছেন আদর্শের জন্য। আর এই গতির কাছে কি তবে হার মানতে চলেছে ১.৫ দশকের ক্ষমতার দম্ভ? সময়ই জবাব দেবে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।